ভূত বিশ্বাস করি কি না জিজ্ঞেস করছো? যদি বলি বিশ্বাস করি, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে নেহাতি পাড়া গেঁয়ে ঠাউরাবে। কিন্তু তাই বলে তো আর জলজ্যান্ত মিছে কথাটা বলতে পারি না, বিশেষ করে এই বুড়ো বয়সে। সুতরাং জিজ্ঞেসই যখন করলে, তখন বলেই ফেলি, ভূত আমি বিশ্বাস করি। চিরকালই যে বিশ্বাস করতাম তা নয়, একটা বিশেষ ঘটনার পর থেকে বিশ্বাস করি, এবং বাকি জীবনটা বিশ্বাস করেই চলতে হবে আমাকে। এখন সেই বিশেষ ঘটনাটা কি, সেই কথাই তোমাদের বলবো। ঘটনাটা ঘটেছিল বহুকাল আগে। বহুকাল বই কি, 30 বছর আগেকার ঘটনাকে বহুকালের ঘটনা ছাড়া আর কি বলবো বলো। আমার বয়স তখন 19 কি বড় জোর 20। কলেজে তখন বিয়ে পড়ি। সেদিন সৌরিনদের বাড়িতে আমাদের মজলিস বসেছিল। কথায় কথায় ভূতের প্রসঙ্গ উঠেছিল সেদিন। সৌরিনটা ফস করে বলে উঠল, ভূত বিশ্বাস করে যারা, আমার হাতে ক্ষমতা থাকলে আমি তাদের পাগলা গারদে পুরে রাখতাম। আমি যে ভূত বিশ্বাস করতাম তা নয়, কিন্তু সৌরিনটাকে আমি কোনোদিনই সহ্য করতে পারতাম না। ওর মধ্যে এমন একটা হামবড়া ভাব ছিল, যেটা আমাকে ভেতরে ভেতরে কেমন যেন ধাক্কা দিত। ঠোঁট দুটোকে বাঁকিয়ে, ভুরু দুটোকে কুঁচকে এমন একটা উপর চাল মেরে ও কথা বলতো, যেটা সহ্য করা আমার পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে উঠত। আমি নিজে কোনোদিনই ভূত বিশ্বাস করতাম না, কিন্তু সৌরিনটাকে দাবাবার জন্যই ফস করে সেদিন বলে ফেললাম, আমি ভূত বিশ্বাস করি। সঙ্গে সঙ্গে ভবেশ, প্রবোধ, নির্মল আর গুণেনও বলে উঠল, আমরাও করি। ওরাও ঠিক ওই একই কারণে আমার কথায় সেদিন সায় দিয়েছিল। সৌরিনটার চালিয়াতি ওরাও সব সময় বরদাস্ত করতে পারত না। এবার চলল তুমুল তর্কযুদ্ধ। সে যুদ্ধে যুক্তি প্রমাণ যত না ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল গলাবাজির দাপট। সৌরিনদের বাড়ি থেকে ফিরে সেদিন ঠিক করলাম, রাস্কেলটাকে যে করে হোক জব্দ করতে হবে। তারপর বসলো পরামর্শ সভা। অনেক জল্পনা কল্পনার পর ঠিক হলো, ওকে একদিন ভূত দেখাতে হবে। কিন্তু দেখানো যায় কি করে? প্ল্যান আঁটতে বসে গেলাম সবাই মিলে। ভবেশের মাথায় অনেক রকম দুষ্টু বুদ্ধি খেলতো। অনেকক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ সে বলে উঠল, হয়েছে। বললাম, কি হয়েছে রে? চোখ দুটো বুজে ভবেশ বলল, রায়েদের বরানগরের বাগান বাড়ি। প্রবোধ বলল, তার মানে? চোখ দুটো না খুলেই বিড়বিড় করে ভবেশ বলল, ভূতনাথ। বিরক্ত হয়ে বললাম, কি মাথা মুন্ডু বকছিস তুই? সে তেমনি ভাবেই বিড়বিড় করে বলল, বদন রায়ের অয়েল পেন্টিং। সজোরে একটা ঝাঁকুনি মেরে বললাম, সিদ্ধি খেয়েছিস নাকি? এইবার চোখ দুটো খুলে সোজা হয়ে বসে ভবেশ বলল, ব্যস্ত হয়েও না বন্ধু, ব্যস্ত হয়েও না, খুলে বলছি সব। তারপর কতকটা আপন মনেই সে বলতে লাগলো, রায়েদের বরানগরের বাগানে কোনো রকমে সৌরিন রাস্কেলটাকে নিয়ে গিয়ে ফেলতে হবে। রায়েদের নন্দর সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বাগানটা একদিনের জন্য চাইলে নিশ্চয়ই ছেড়ে দেবে। ওদের বাগান বাড়ির দোতলার হল ঘরটার দেয়ালে নন্দর ঠাকুরদা বদন রায়ের একটা প্রকাণ্ড অয়েল পেন্টিং ছবি আছে। ইয়া লম্বা চওড়া পুরুষ, ইয়া পাগানো গোফ, ইয়া গালপাট্টা, গায়ে কালো রঙের চোগা, তার উপর কাদার সেকেলে শাল। তাকে থামিয়ে দিয়ে বললাম, তাতে আমাদের কি এলো গেল শুনি? আমার কথাই একটুও কান না দিয়ে ভবেশ আগের মতোই বলে যেতে লাগলো, আমাদের ভূতনাথের চেহারাটা এইবার একবার চোখ বুঝে ভেবে নেওয়া যাক। দিব্যি লম্বা চওড়া চেহারা, নাকের তলায় পাকানো গোঁফ নেই বটে, কিন্তু নকল গোঁফ সাজওয়ালাদের দোকান থেকে ভাড়া করে এনে যথাস্থানে দিতে কতক্ষণ। গাল দুটোতে নকল গালপাটটাও অনায়াসে জুড়ে দেওয়া যেতে পারে। চোগা আর শাল নন্দর কাছ থেকে একদিনের জন্য ধার করলেই হবে। বদন রায় যে চোগা আর শাল গায়ে ছবি আঁকিয়েছিলেন, সেই চোগা আর শাল নন্দদের বাড়িতেই আছে। সুতরাং ওর কাছ থেকে একদিনের জন্য চাইলেই পাওয়া যাবে। সকলে এবার সোৎসাহে বলে উঠলাম, তারপর? ভবেশ এতক্ষণ কতকটা নিজের মনেই বলে যাচ্ছিল, এইবার আমাদের দিকে তাকিয়ে বলল,
তারপর তোরা কোনো উপায়ে সৌরিনটাকে রায়দের ওই বাগান বাড়িতে নিয়ে ফেলবি। দোতলার হলঘরটায় বসবে তোদের মজলিস। বদন রায়ের অয়েল পেন্টিংটার তারিফ করবি তোরা সকলে, যাতে করে সৌরিনের নজর পড়ে ছবিটার দিকে। ছবিটা নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চালাবি তোরা, যাতে করে ছবিটার দিকে ওকে বারবার চাইতে হয় এবং তার ফলে ছবিটার খুঁটিনাটিগুলো ওর মনের মধ্যে বেশ গেঁথে যায়। ওদিকে ভূতনাথটা আগে থাকতেই বাগান বাড়ির তেতলার ছাতের চিলকুঠুরিটায় সেজেগুজে তৈরি হয়ে থাকবে। ওখানে একটা বড় দেখে আয়না রাখা হবে। আয়নার সামনে দাঁড়িয়ে ও নকল গোঁফ আর গালপাট্টা স্পিরিট গাম দিয়ে বেশ করে যথাস্থানে জুড়ে দিয়ে শাল আর চোগা গায়ে দিয়ে স্বর্গীয় বদন রায় সেজে রেডি হয়ে বসে থাকবে। আমরা এদিকে দোতলার হলঘরটায় হল্লা করতে থাকব। তারপর যেই একটু রাত হবে, স্বর্গীয় বদন রায়ের ভৌতিক সংস্করণটি তেতলার চিলেকুঠুরি থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসে হলঘরের সামনের চলনটাতে ঘটঘট করে জুতোর শব্দ করে গদায় লস্করি চালে পায়চারি করতে থাকবে। ব্যাপার দেখবার জন্যে তোরা তখন হলঘর থেকে সৌরিনকে নিয়ে বেরিয়ে আসবি। তারপর যা হবে তা বোধ হয়। তার কথাটা শেষ করতে না দিয়েই সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, 3 চিয়ার্স ফর ভবেশ দা, হিপ হিপ হুররে। জয়ধ্বনির পালা শেষ হতেই প্রবোধের দিকে চেয়ে ভবেশ বলল, মনে আছে তুই কথা দিয়েছিলি বিয়ের পর একদিন আলাদা করে আমাদের ফিস্ট দিবি? ফিস্টটা রায়দের বাগান বাড়িতে হলে কেমন হয়? খাওয়াও হবে, ভূত দেখাও হবে, অর্থাৎ আহার এবং ওষুধ দুই একসঙ্গে হবে। আহারটা হবে আমাদের আর ওষুধটা গিলবে সৌরিন রাস্কেল। সকলে একসঙ্গে বলে উঠলাম, চমৎকার আইডিয়া। 1 মাস পরের ঘটনা। বরানগরের বাগান বাড়িতে জড়ো হয়েছি সবাই। প্রবোধ তার বিয়ের ফিস্টটা এখানেই দেবার ব্যবস্থা করেছে। এইখানেই আজ খাওয়া দাওয়া করে রাত কাটাবো সবাই। ভূতনাথ আগে থাকতে তেতলার চিলকুঠুরিটায় আস্তানা গেড়েছে। সব মজুদ, নকল গোঁফ, নকল গালপাট্টা, চোগা, শাল সবই জোগাড় করা হয়েছে। চিলকুঠুরির দেওয়ালে বড় দেখে একটা আয়না ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের ত্রুটি নেই কোথাও। ভূতনাথের উপর আমাদের সকলের অখণ্ড বিশ্বাস। এসব কাজে তার উপর যথেষ্ট নির্ভর করা যায়। শখের যাত্রার দলে নারদমুনি থেকে শুরু করে জল্লাদ পর্যন্ত অনেক কিছুই সেজেছে হতভাগা। সুতরাং ওর মেকআপ সম্বন্ধে আমরা সবাই নিশ্চিন্ত। বিকেলটা বাগানে বেরিয়ে কাটানো গেল, বেড়াবার মতোই বাগান। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। রান্নার হাঙ্গামা করা হয়নি। কলকাতা থেকে খাবার দাবার সবই কিনে নিয়ে যাওয়া হয়েছিল। চাটা কেবল স্থানীয় একটা দোকান থেকে আনিয়ে নেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া চুকতে রাত প্রায় 9টা বেজে গেল। তারপর কিছুক্ষণ চলল গান বাজনা আর হই হুল্লোড়। বাগান বাড়ির দোতলার হলঘরটায় বসেছিল আমাদের মজলিস। রাত ক্রমেই বেড়ে চলেছে। দেয়ালে টাঙানো ঘড়িটাই ঢং ঢং করে 11টা বেজে গেল। গ্রীষ্মকাল। হলঘরের জানালাগুলো সব খোলা ছিল। বাইরে যতদূর দৃষ্টি চলে কেবল অন্ধকার আর অন্ধকার। খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছিল কেবল বড় বড় আম গাছগুলোর ঝাঁকড়া মাথা, এক একটা যেন মূর্তিমান জমাট অন্ধকার। হঠাৎ প্রবোধ বলে উঠল, ওটা কার অয়েল পেন্টিং বলতে পারিস কেউ? ভবেশ বলল, এই বাগান বাড়ির বর্তমান মালিক গোকুল রায়ের জ্যাঠামশাই স্বর্গীয় বদন রায়ের ছবি ওটা। নির্মল বলল, লোকটা কিরকম লম্বা চওড়া ছিল দেখেছিস? গুনেন বলল, গোঁফজোড়া তারিফ করবার মতন। প্রবোধ বলল, মা দুর্গার অসুরের মতন গালপাট্টার বাহার দেখেছিস? আমি বললাম, যাই বল ভাই, মরদের মতন চেহারা বলতে হবে। সৌরিন ঠোঁটটাকে বেঁকিয়ে শুধু বলল, জংলি। এরপর বদন রায়ের অয়েল পেন্টিংটার উপর অনেক কিছু মন্তব্য চলতে লাগলো। কেউ বলল বদন রায়ের গায়ের ওই শালটার দাম 1000 টাকার কম নয়। কেউ বলল গায়ের ওই চোগাটা সাটিনের। কেউ বলল ভেলভেটের। কেউ বলল না, আমার মনে হয় বনাতের। ভবেশ বলল, ওহ, চোখ দুটো কিরকম জলজল করছে। চোখের চাউনি দেখলেই বোঝা যায় লোকটা খুব বুদ্ধিমান ছিল।
একটা অবজ্ঞার হাসি হেসে ঠোঁটটাকে আগের মতোই মেকিয়ে সৌরিন বলল, মুখ চোখের ভাব দেখে আমার কিন্তু মনে হয় লোকটা একটা আস্ত ইডিয়ট ছিল। ঠিক সেই সময়ে গুনেন বলে উঠল, বাইরের চলনে ও কিসের শব্দ? বাইরে তখন সত্যি একটা খটখট শব্দ হচ্ছিল। ভারী জুতো পরে কেউ পায়চারি করে বেড়ালে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দটা যেন চলে চলে বেড়াচ্ছে। ভবেশ চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। গুনেন বলল, একবার বেরিয়ে দেখলেই তো সব ল্যাটা চুকে গেল। চাপা কণ্ঠে ভবেশ বলল, কাজ নেই বেরিয়ে। ঠোঁটটাকে বেঁকিয়ে সৌরিন বলল, যত সব মেয়ে মানুষ। কথাটা শেষ করেই সে তড়াক করে উঠে দাঁড়ালো এবং এক নিমেষে ঘর থেকে বেরিয়ে পড়ে চলনের সুইচটা টেনে দিল। দেখতে দেখতে বাইরের চলনটা আলোকিত হয়ে উঠল। পরক্ষণেই একটা ভারী জিনিস পড়ার আওয়াজ শোনা গেল। সকলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম। সৌরিন তখন চলনের একধারে মেঝের উপর পড়ে গাঁ গাঁ করছে। ওদিকে বদন রায়ের ভৌতিক সংস্করণটি লম্বা চলনটায় তখনও গদাই লস্করি চালে পায়চারি করে বেড়াচ্ছে। বলিহারি মেকআপ, অয়েল পেন্টিং এর বদন রায় সহসা যেন শরীর ধারণ করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। একেবারে হুবহু সেই চেহারা। ভূতনাথটার কেরামতি আছে বলতে হবে। কিন্তু ওদিকে মন দেবার সময় নেই তখন। সৌরিনকে নিয়ে আমরা তখন রীতিমতো বিব্রত হয়ে পড়েছি। ধরাধরি করে তাকে হল ঘরে এনে ফরাসের ওপর শুইয়ে দেওয়া হলো। মাথার উপরকার ইলেকট্রিক ফ্যানটা পুরো দমে চালিয়ে দিয়ে মুখে চোখে জলের ঝাপটা দেওয়া হতে লাগলো। বাইরের চলনে তখন পায়চারির শব্দ থেমে গেছে। প্রায় 10 মিনিট পর সৌরিন চোখ চাইল। বুঝলাম এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে। এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারিনি আমরা। সৌরিনটার অবস্থা দেখে তখন সত্যি দয়া হচ্ছিল। ফেলফেল করে চারিদিক পানে একবার তাকিয়ে সৌরিন আবার চোখ বুঝল। তারপর ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। ভবেশ বলল, যাক, এতক্ষণে ফাঁড়া কাটল, আর ভয় নেই। ঘণ্টাখানেক ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ ভূতনাথের কথা ভুলেই গিয়েছিলাম। সৌরিনটা একটু সুস্থ হতেই তার কথা মনে পড়ে গেল। সত্যি বাহাদুরি আছে ওর। ছুটলাম চিলকুঠুরির দিকে ওকে কংগ্রাচুলেট করতে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে ঠেলে উঠল। দেখি চিলকুঠুরির মেঝের ওপর ভূতনাথের অচৈতন্য দেহটা পড়ে রয়েছে। ঘরের এক কোণে একটা কুঁজো ছিল। তাড়াতাড়ি কুঁজো থেকে জল নিয়ে তার মুখে চোখে জোরে জোরে ঝাপটা দিতে লাগলাম। অনেকক্ষণ পর ভূতনাথ চোখ মেলল। ইতিমধ্যে নির্মল আর ভবেশও এসে পড়েছিল। সবাই মিলে ধরাধরি করে তাকে দোতলায় নামিয়ে এনে হলঘরের পাশের একটা ছোট খালি ঘরে শুইয়ে দিলাম। আশ্চর্য ব্যাপার, নকল গোঁফ, গালপাট্টা সবই তাজা রয়েছে। তাতে কেউ হাত দেয়নি। ব্যবহার করলে ওতে স্পিরিট গাম লেগে থাকতো। শাল, চোগা প্রভৃতি একটা সুটকেসে পরিপাটিভাবে ভাঁজ করা অবস্থায় সাজানো রয়েছে। হস্তক্ষেপের কোনো চিহ্ন বা লক্ষণ সেখানে নেই। এ কি করে সম্ভব হতে পারে? একটু আগে কে তবে বদন রায় সেজে আমাদের চোখের সামনে পায়চারি করে বেড়ালো? কে এসে? আমাদের বুকটা দূর দূর করে উঠল। পরদিন ভূতনাথ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তার মুখ থেকে ব্যাপারটা যা শুনেছিলাম তা এইরকম। রাত 11:45টার সময় সে অর্থাৎ ভূতনাথ টেবিল ল্যাম্পটা জেলে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজের ব্যবস্থা করছিল। এমন সময় হঠাৎ আয়নায় কার ছায়া পড়ে। আয়না থেকে চোখ ফিরিয়ে পেছন ফিরে তাকিয়ে সে যা দেখল তাতে তার সমস্ত শরীরের রক্ত চলাচল হঠাৎ যেন বন্ধ হয়ে গেল। সে দেখল তার সামনে সশরীরে দাঁড়িয়ে রয়েছে অয়েল পেন্টিং এর সেই বদন রায়। সেই গোঁফ, সেই গালপাট্টা, সেই জল জ্বলে বড় বড় চোখ। তারপরে কি হয়েছিল সে জানে না। কেবল জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে সে একজোড়া ভারী জুতোর অস্পষ্ট খটখট আওয়াজ শুনতে পেয়েছিল। আওয়াজটা তেতলার সিঁড়ি বেয়ে যেন নিচে নেমে যাচ্ছে। এর বেশি সে আর কিছু বলতে পারেনি।